শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের প্রতিদিনের মতো অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিভাগীয় প্রধান অর্থনীতি বিভাগ, কেবিএম কলেজ, দিনাজপুর। করোনা মহামারীর এই দুর্যোগকালে আমরা প্রতিনিয়ত অনলাইন ক্লাসগুলো চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে অধ্যায়টি এতদিন করছি সেটি হলো ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই ম্যাট্রিক্স অনার্স দ্বিতীয় বর্ষ যারা গাণিতিক অর্থনীতি 2 সেই বিষয়টির আজকে আমরা করব। গতদিন আমরা সমীকরণগুলো কিভাবে ক্রেমারের নিয়মের সমাধান করা যায় সেগুলো করেছিলাম। আজকে আমি যে ক্লাসটি তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো ক্রেমারের নিয়মে কিভাবে বাজার ভারসাম্য এবং জাতীয় সমস্যার সমাধান করা যায়। পাশাপাশি যদি আমরা সময় পাই তাহলে ISLM ইকুয়েশনগুলো কিভাবে এই ক্রেমারের নিয়মের মাধ্যমে সমাধান করা যায় এগুলো আমরা সলভ করব। তো আশা করি তোমরা ভালো আছো এবং আমার সাথে আছো, ক্লাসে থাকবা। কারণ ইদানিং ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে অনার্স সেকেন্ড ইয়ার রেজাল্ট হয়েছে এবং আশা করি যে স্বাভাবিক পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি। হয়তো বা খুব অল্প সময়ের মধ্যেই আমরা পরীক্ষার সম্মুখীন হব। অতএব তোমরা পড়াশোনার মধ্যেই থাকবা এবং অনলাইন ক্লাসের সাথে থাকবা। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশনা সেটি অবশ্যই রয়েছে যে অনলাইন ক্লাসেই সব কিছু তোমাকে শেষ করতে হবে। পড়াশোনা যে যা আছে সব সাবজেক্টগুলো অনলাইন ক্লাসের মাধ্যমেই শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয় খোলা মাত্রই পরীক্ষাগুলো স্টার্ট হয়ে যাবে। তো আমরা আর বেশি কথা না বলে এখন আমরা ক্লাসের দিকে চলে যাই। আমরা ক্রেমারের নিয়মে প্রথমে আসবো বাজার ভারসাম্যের সমাধান। এইগুলো আমরা পূর্বে ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে করেছিলাম। যদি ইনভার্স শুধুমাত্র বলে যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো, সেক্ষেত্রে তুমি ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে করবা। আবার যদি বলে যে উল্লেখ থাকে যে ক্রেমারের নিয়মে সমাধান করো, তাহলে অবশ্যই তোমাকে ক্রেমারের নিয়মেই করতে হবে। তাই আমাদের দুটি পদ্ধতিই জেনে রাখতে হবে, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যেও জেনে রাখতে হবে এবং ক্রেমারের নিয়মেও জেনে রাখতে হবে। তো আমরা আর বেশি কথা না বলে আমরা চলে যাই বাজার ভারসাম্য ক্রেমারের নিয়মে সমাধান। একটি অঙ্ক আমি বইয়ের সাথে সাহায্যে একটি অঙ্ক নেই। এখানে দেওয়া আছে যে দুটি প্রদত্ত চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া আছে। চাহিদা ও যোগান অপেক্ষক একটি অঙ্ক আমি বই থেকে নিচ্ছি। যোগান অপেক্ষকগুলো দেওয়া আছে। একটি হলো QD1 = 18 - 3P1 + P2, আর QD2 দেওয়া আছে হচ্ছে 12 + P1 - 2P2, আর QS1 দেওয়া আছে -2 + 4P1, আর QS2 দেওয়া আছে -2 + 3P2। এটি আমাদের দেওয়া আছে। বলেছে ক্রেমারের নিয়মে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। বলেছে ক্রেমারের নিয়মে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এটি তোমাদের বের করতে বলবে। এখন আমরা চলে আসি ক্লাসের মধ্যে। তো প্রথমে যখনই আমরা বাজার ভারসাম্য আমরা ফার্স্ট ইয়ারেও করে এসেছি, তোমরা জেনারেল নিয়মে প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে আমরা এই সমাধানগুলো 5টি পদ্ধতিতে করতে পারি মিনিমাম। সেটি হলো একটি হলো আমরা করতে পারি তোমার কি বলে জানি প্রতিস্থাপন পদ্ধতিতে, একটি করতে পারি অপনয়ন পদ্ধতিতে সমাধান, একটি আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে পারি। আবার আমরা এখানে এসে ম্যাট্রিক্সে পাচ্ছি যেটি হলো একটি হলো আমরা ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে পারি এবং আমরা এখানে এখন আমরা যেটি করছি সেটা ক্রেমারের নিয়মে সমাধান করতে পারি। তো শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা চলে আসি ক্রেমারের নিয়মে এই অঙ্কটির সমাধানে। তো প্রথমে আমরা লিখব যে আমরা জানি ভারসাম্য অবস্থায় আমরা ব্যষ্টিক অর্থনীতিতে অবশ্যই পড়ে এসেছি যে ভারসাম্য তখনই হয় যখন চাহিদা বিভিন্ন ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মাধ্যমে
চাহিদা এবং যোগান পরস্পরের সমান হয়। এখানে আমরা দুটি দ্রব্য পেয়েছি, একটি দ্রব্য 1 দ্রব্য, একটি 2 দ্রব্য। 1 দ্রব্যের চাহিদা দেওয়া আছে ডিমান্ড, কোয়ান্টিটি অফ ডিমান্ড 1 গুডস অ্যান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই 1 গুডস। আবার এখানে দেওয়া আছে কোয়ান্টিটি অফ ডিমান্ড 2 গুডস, কোয়ান্টিটি অফ সাপ্লাই 2 গুডস। তাহলে প্রথমটির চাহিদা ইকুয়াল প্রথমটির যোগান, দ্বিতীয়টির চাহিদা ইকুয়াল দ্বিতীয়টির যোগান। এভাবে আমাদের দুটি সমীকরণ বের করে নিতে হবে। সেটা তুমি যদি অপনয়ন বা প্রতিস্থাপন যে পদ্ধতি দিয়ে করো, আগে সমীকরণগুলো আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর তারপরে এই সমীকরণগুলোকে যখন ইনভার্সের সাহায্যে করবা ইনভার্সে যেতে হবে, যখন তুমি ক্রেমারের নিয়মে যাবা তখন ক্রেমারে যেতে হবে, যখন প্রতিস্থাপনে যাবা প্রতিস্থাপন, এভাবে একটা নিয়মের মধ্যে চলে যেতে হবে। তো যাই হোক, আমরা এখন চলে যাই যে কিভাবে 1 নম্বর সমীকরণ ভারসাম্য অবস্থায় QD1 ইকুয়াল QS1। তাহলে QD1 কত পেয়েছি আমরা? 18 মাইনাস 3P1 প্লাস P2 ইকুয়াল QS1 রয়েছে মাইনাস 2 প্লাস 4P1। তাহলে মাইনাস 3P1 প্লাস P2 মাইনাস 4P1 ইকুয়াল মাইনাস 2 মাইনাস 18। 18টা ওপাশে চলে গেল, অর্থাৎ সংখ্যাগুলোকে আমরা সবসময় ডান পাশে নিয়ে যাব আর চলকগুলোকে সবসময় আমরা বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখন লক্ষ্য করো আমাদের কি আসলো? মাইনাস 3P1 আর মাইনাস 4P1। তাহলে মাইনাস 7P1 প্লাস P2 ইকুয়াল মাইনাস 18 আর 2 20। এটি হলো 1 নম্বর সমীকরণ। এটি আমরা পেলাম 1 নম্বর সমীকরণ। আবার চলে আসবে এখন আবার ভারসাম্য অবস্থায় QD2 ইকুয়াল QS2। তাহলে এখানে QD2 কত পেয়েছি? 12 প্লাস P1 মাইনাস 2P2 ইকুয়াল QS2 পেয়েছি মাইনাস 2 প্লাস 3P2। তাহলে এখন আমরা এটির সমাধান করব। দেখো কিভাবে এটি আবার ওই সমীকরণ আকারে আনতে হবে। সেটি হলো কিভাবে হচ্ছে দেখো। তাহলে এখানে রয়ে যাচ্ছে P1 মাইনাস 2P2 মাইনাস 3P2 ইকুয়াল মাইনাস 2 মাইনাস 12। তাহলে আসছে P1 মাইনাস 2 আর 3 হচ্ছে 5P2 ইকুয়াল মাইনাস 12 আর 2 14। এটি হলো 2 নাম্বার সমীকরণ। এখন আমরা সমীকরণগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন সমীকরণগুলোকে আমাদের কি করতে হবে? ম্যাট্রিক্স আকারে সাজাতে হবে। এটি আমরা শুধু যোগান অপেক্ষকগুলোর প্রয়োজন করবে, এই জন্য আমরা যোগান অপেক্ষকগুলো বা চাহিদা অপেক্ষক যে কোনো একটি প্রয়োজন করবে। আমরা চাহিদাতেও বসাতে পারবো, যেহেতু যোগানগুলো ছোট ছোট আছে যোগানগুলো নিয়ে রেখে দেই। তাহলে QS2 হচ্ছে মাইনাস 2 প্লাস 3P2, এটি আমরা রেখে দিলাম। এখন আমরা কি করব? এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার সমীকরণ পেলাম, এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো। দেখো কিভাবে সাজাবো। লিখবা যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। যদি আমরা সাজাই তাহলে দেখো কিভাবে হচ্ছে। এখানে একটি আমরা ম্যাট্রিক্সে এখানে আসছে মাইনাস 7, এখানে আসছে P2 সহগ হচ্ছে 1, এখানে P1 এর সহগ হচ্ছে 1, P2 সহগ হচ্ছে মাইনাস 5। তাহলে এখানে রয়ে যাচ্ছে P1 P2 আর ইকুয়াল দিবা। ইকুয়াল দিয়ে আমরা যে মানগুলো পেয়েছি, একটা হচ্ছে মাইনাস 20, একটা মাইনাস 14। এটি আমরা ধরে নিব A ম্যাট্রিক্স, এটি X ম্যাট্রিক্স, এটি C ম্যাট্রিক্স। এটা আমরা ধরে নিব। ধরে নিলাম যে এটিকে A ম্যাট্রিক্স, এটাকে X ম্যাট্রিক্স, এটাকে C ম্যাট্রিক্স। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন এটি উপরের যে সমীকরণগুলো মিশাই দিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কিভাবে সমীকরণগুলো তৈরি করেছি এবং এই সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজিয়ে নিয়েছি। এরপরে আমরা চলে যাব ক্রেমারের নিয়মে। যখন আমরা করতে যাব, প্রথমে অবশ্যই আমাদের নির্ণায়কের মানটি বের করে নিতে হবে। আমরা যদি এ নির্ণায়ক বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি 7 কে ধরি তাহলে 5 সাথে 35, আমরা 35 পাচ্ছি। মাঝখানে মাইনাস 1 কে 1 দিয়ে গুণ করলে 1, তাহলে আসতেছে 34। অর্থাৎ 7 কে ধরলে এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, থাকছে 5। 5 সাথে 35, মাঝখানের চিহ্নটি মাইনাস। 1 ধরলে 1 কে ধরলে এ বরাবর কলামটি বাদ, 1 সারিটা বাদ, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 1। 35 থেকে 1 বাদ দিলে হলো 34, নট ইকুয়াল
0। এখন আমরা চলে আসবো যেভাবে আমরা এর আগে তোমরা দেখেছো যে আমরা ক্রেমারের নিয়মে যখন সমাধান করি তখন কি করেছি, আমরা এই এ ম্যাট্রিক্সটির কলামগুলোকে আমাদেরকে স্থির ধরে প্রতিটি কলামের জায়গায় সি প্রতিস্থাপন করে প্রতিটি নির্ণায়কের মান বের করতে হবে। তাহলে আমরা স্নেহের শিক্ষার্থীরা এখানে আমরা চলে যাই। এখন কেমন করে দেখো, যদি আমরা এভাবে লিখবো এখন যে এ ম্যাট্রিক্সের কলামগুলোকে স্থির ধরে সি প্রতিস্থাপন করে নির্ণায়কের মান বের করি। তাহলে আমরা এখন চলে যাব, দেখো এই যে প্রথম কলামটি রয়েছে ম্যাট্রিক্সের, এটির জায়গায় আমরা এই সিটা প্রতিস্থাপন করে দিব এবং বাকিটা রয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, A11 আমরা এটার নাম ধরলাম, তাহলে নির্ণায়ক করলে এটা প্রথমটা চলে যায় -20 -14, আর এখানে রয়ে যাচ্ছে 1 -5, তাহলে হচ্ছে কত, 5 20 100, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। আবার এখানে মাইনাস হবে, আবার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 14 একে 14 প্লাস 14, তাহলে হচ্ছে 114। এটি হলো A11 নির্ণায়ক। এরপরে আমরা আসবো A22, আমরা এখন টুটি ধরবো A1 নির্ণায়ক, এটা A2 নির্ণায়ক। A2 নির্ণায়ক আমরা যখন আসবো তখন দেখবা এই প্রথম সারিটা আবার প্রথম কলামটা থেকে যাবে -7 1, এবং এরপরে চলে আসবে আমরা সিটা প্রতিস্থাপন করব, সো দ্যাট -20 -14। এটি যদি আমরা নির্ণায়কের মান বের করি তাহলে 7 14 98, 98 -7 প্লাস, হ্যাঁ, আর এটি হলো এখানে মাইনাস রয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এখানে যেহেতু মাইনাস রয়েছে 20 একে 20, তাহলে 98 আর 20 হচ্ছে তোমার হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি 8 আর 20 118। এখন আমরা শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পেয়েছো আমরা এ পর্যন্ত মোটামুটি ভাবে এটি করে ফেলেছি। এখন আমরা যেটি করবো, এটি আমি মিশাই দিচ্ছি, নিচেরটা প্রয়োজন নেই। তাহলে এখন এখানে ছিল P1 আর P2, এটি আমরা বের করব, মানগুলো বের করব। করতে গেলে এখন লিখবা যে A1 নির্ণায়ক কমা A2 নির্ণায়ক কে এ নির্ণায়ক দ্বারা ভাগ করে পাই, তাহলে আমরা এটি যদি ভাগ করি তাহলে লক্ষ্য করো P1 হচ্ছে, মানে ভারসাম্য দামগুলো পেয়ে যাব। P1 হচ্ছে A1 নির্ণায়ক বাই এ নির্ণায়ক, তাহলে A1 নির্ণায়কের মান বেরিয়েছে 114, আর এ নির্ণায়কের মান বেরিয়েছে 34। আর P2 নিয়ে বের করলে অর্থাৎ ভারসাম্য দাম 1 দ্রব্যের এবং 2 দ্রব্যের যখন আমরা বের করব তখন A2 নির্ণায়ক বাই এ নির্ণায়ক, A2 নির্ণায়ক আমরা পেয়েছি 118 ভাগ 34। তাহলে 114 ভাগ 34 যদি দেই তাহলে আমরা যেটি পাচ্ছি দেখো 114 ভাগ 34 ইকুয়াল আসছে 3.35, আর 118 ভাগ 34, 118 ভাগ 34 ইকুয়াল আসছে 3.47। অতএব আমরা লিখবো, এখন আমরা উপরের গুলো মিশাই দিচ্ছি, দেখো এখন আমরা অতএব লিখবো, অতএব ভারসাম্য দাম B1 ইকুয়াল 3.35 আর P2 ইকুয়াল 3.47। এখন আমরা ভারসাম্য দামগুলো শ্রেণীর শিক্ষার্থীরা আমরা দেখেছো ভারসাম্য দামগুলো বের করে ফেলেছি। এখন আমরা এই P1 এবং P2 এর মান যদি যোগান অপেক্ষক আর চাহিদা অপেক্ষক যে কোনো একটাতে বসাতে পারতাম, যেহেতু চাহিদা অপেক্ষকগুলো বড় বড় রয়েছে, আমি যার যোগান অপেক্ষকগুলো টুকে রেখেছি, ছোট ছোট রয়েছে, যোগান অপেক্ষকগুলোতে বসাই দিলেই আমরা ভারসাম্য পরিমাণগুলো পেয়ে যাব। তাহলে আমরা এখন চলে যাই যে P1 এবং P2 এর মান যোগান অপেক্ষক দ্বয়ে বসিয়ে
তাহলে যদি আমরা বসাই তাহলে কি হচ্ছে দেখো, Q1 ইকুয়াল আসছে -2 + 4, P1 মানে হচ্ছে 3.35, আর Q2 ইকুয়াল আসছে -2 + 3 ইন্টু P2 এর মান আসছে হচ্ছে 3.47। তাহলে এটি আসছে কত দেখো, 3.47 ইন্টু 3 যা আসছে -2 ইকুয়াল আসছে 8.41, আর এটি আসছে 3.35 ইন্টু 4 যা আসছে এখান থেকে -2 করব, তাহলে যা আসছে 11.4। তাহলে আমরা দেখতে পাচ্ছ তোমরা যে ভারসাম্য পরিমাণগুলো আমাদের বেরিয়ে এসেছে, এবং ভারসাম্য পরিমাণগুলো যেটি হলো আমরা লিখব সেটি। অতএব ভারসাম্য পরিমাণ Q1 ইকুয়াল 11.4 এবং Q2 ইকুয়াল 8.41। এগুলো হলো অ্যান্সার, দামের ক্ষেত্রে এগুলো হলো অ্যান্সার। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি কিভাবে ক্রেমারের নিয়মে ভারসাম্য দামগুলো বের করতে হয়। এটি যখন আমরা দুটি বাজারের বা দুটি দ্রব্যের ক্ষেত্রে পাবো, তখন এভাবে আবার কখনো কখনো তিনটি বাজার বা তিনটি দ্রব্য রয়ে যাবে। যখন তিনটি থাকবে সেক্ষেত্রে তিনটি সমীকরণ বের করতে হবে। আমি আরেকটি অঙ্ক তিনটির নেওয়ার চেষ্টা করি, তোমাদেরকে তিনটির একটি সমাধান আমি বের করে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে আরো তোমার জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, বাজার ভারসাম্যটি অন্তত ক্লিয়ারেন্স হয়ে যাবে। আবার আসি একটা অঙ্কে, দেখো এখানে দেওয়া আছে ABC তিনটি দ্রব্যের জন্য চাহিদা এবং যোগান অপেক্ষক দেওয়া আছে। QD অফ এ দ্রব্যের দেওয়া আছে 50 - 2PA প্লাস PB - 2PC, এবং QD অফ বি দ্রব্যের দেওয়া আছে 100 প্লাস 3PA, 3PA, তারপরে দেওয়া আছে -5PB - PC, এবং QD অফ সি ইকুয়াল দেওয়া আছে 60 প্লাস 2PA -3PB -5PC। আর যোগানগুলো দেওয়া আছে QSA দেওয়া আছে হচ্ছে -15 প্লাস 30PA, আর QSB ইকুয়াল দেওয়া আছে -30 প্লাস 40PB, এবং QSC দেওয়া আছে -20 প্লাস 70PC। এগুলো দেওয়া আছে আমাদের তিনটি সমীকরণ। এখানে বলেছে যে ক্রেমারের নিয়মে ভারসাম্য দাম এবং পরিমাণগুলি নির্ণয় করো। ক্রেমারের নিয়মে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। এগুলো যখন আমরা নির্ণয় করতে যাব, সে শিক্ষার্থীরা তোমরা আগেই জেনেছো আমরা এর পূর্বে যেটি করলাম সেটি ছিল দুটি দ্রব্যের ক্ষেত্রে, এখানে জাস্ট তিনটি দ্রব্যের ক্ষেত্রে একই সিস্টেম, একইভাবে করতে হবে। আমরা কিভাবে সমীকরণগুলো বের করে নিব, আগে এটি লক্ষ্য করো যে আমরা জানি ভারসাম্য অবস্থায় QD of A equal QS of A। তাহলে QDA 50 - 2PA plus PB - 2PC equal -15 plus 30PA। তারপরে রয়েছে আমরা যদি এখানে করি -2PA plus PB, 2PB কি রয়েছে, PB, তারপরে রয়েছে -2PC ইকুয়াল -30PA ইকুয়াল -15 - 50। 50টি ওই পাশে নিয়ে গেলাম, PA PB গুলো এ পাশে নিয়ে আসলাম। সব সময় তোমাদের মনে রাখতে হবে যেগুলো PA PB PC এগুলো রয়েছে, এগুলো সব সময় বাম পাশে চলে আসবে আর ডান পাশে চলে যাবে। সংখ্যাগুলো এ পাশ থেকে এ পাশে আসলে চিহ্নটি প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তো আমরা এখন চলে যাই, এখানে দেখো 30PA আর 2PA, তাহলে হচ্ছে কত, -32PA প্লাস PB -2PC ইকুয়াল -50 আর 15 65। এটি হলো 1 নাম্বার সমীকরণ। শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, 1 নাম্বার সমীকরণ আমরা বের করে ফেললাম। এবার আমরা আবার চলে আসবো, আবার 2 নাম্বার সমীকরণে আসতে হবে। তাহলে আবার
এটি হলো কিউডিবি ইকুয়াল কিউএসবি। তাহলে কিউডিবি হচ্ছে 100 প্লাস 3PA মাইনাস 5PB মাইনাস PC ইকুয়াল মাইনাস 30 প্লাস 40PB। তাহলে এখানে আমাদের যা আসছে সেটি হলো 3PA মাইনাস 5PB মাইনাস PC মাইনাস 40PB ইকুয়াল মাইনাস 30 মাইনাস 100। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3PA রয়ে গেল মাইনাস 5PB আর 40PB 45PB মাইনাস PC ইকুয়াল 130 মাইনাস 130। এটি হলো 2 নাম্বার সমীকরণ। এরপরে আমরা আসবো 3 নাম্বার সমীকরণে। আমরা উপরেরটা মিশাই দেই। আবার QDC ইকুয়াল QSC। তাহলে আমাদের থাকছে কত? QDC হচ্ছে 60 প্লাস 2PA মাইনাস 3PB মাইনাস 5PC ইকুয়াল মাইনাস 20 প্লাস 70PC ইকুয়াল 2PA মাইনাস 3PB মাইনাস 5PC মাইনাস 70PC ইকুয়াল মাইনাস 20 মাইনাস 60 ইকুয়াল 2PA মাইনাস 3PB মাইনাস 75PC ইকুয়াল মাইনাস 80। এটি হলো 3 নাম্বার সমীকরণ। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো আমরা 3টি সমীকরণ বের করে ফেললাম। বের করার পর এরপরে যে কাজটি আমরা ভালো করে জেনেছি যে এরপরের কাজটি হলো ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্সের সাহায্যে সাজানো। একটি হলো মাইনাস 15 প্লাস 30PA, দ্বিতীয়টি হলো মাইনাস 30 প্লাস 40PB, আর তৃতীয়টি হলো মাইনাস 20 প্লাস 70PC। এটি হলো QC, আর এটি হলো QB, আর এটি হলো QA। এটি আমরা লিখে রাখলাম। এখন আমরা এগুলো মিশাই দিয়ে এখন আমরা লিখব যে সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তাহলে আমরা যদি সাজাই দেখো কিরকম হচ্ছে। 1 নাম্বার সমীকরণ যেটি রয়েছিল এটি, তাহলে এখানে রয়েছে মাইনাস 32, তারপরে 1, তারপরে মাইনাস 2। আর 2 নাম্বার সমীকরণ যেটা পেলাম সেটা দেখেছো 3 মাইনাস 45, আর একটি রয়েছে মাইনাস 1। আর 3 নাম্বার সমীকরণ যেটি পেলাম সেটি হলো 2 মাইনাস 3 মাইনাস 75। এটি একটি। তারপরে রয়েছে PA, PB আর PC, 3টি চলক। আর ইকুয়াল রয়েছে সংখ্যাগুলো যে রয়েছে, প্রথমটিতে রয়েছিল 1 নম্বরে মাইনাস 65, 2 নম্বরে রয়েছে হচ্ছে মাইনাস 130, 3 নম্বরে রয়েছে হচ্ছে মাইনাস 80। এইটি আমাদের তৈরি হয়ে গেল। এখন এটি হলো এ ম্যাট্রিক্স, এটি এক্স ম্যাট্রিক্স, এটি হলো সি ম্যাট্রিক্স। আমরা শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমরা নিশ্চয়ই সমীকরণগুলো তো সাজানো বুঝেছো। আমরা এখন এটি মিশাই দেই, এর পরবর্তী কার্যক্রমে চলে আসি। এখন আমাদের যে কার্যক্রমটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমরা এটিকে ধরে নিলাম এ ম্যাট্রিক্স, এটিকে ধরে নিয়েছি এক্স ম্যাট্রিক্স এবং এটিকে ধরে নিয়েছি সি ম্যাট্রিক্স। এখন আমরা এটির কার্যক্রমে চলে আসি। ওই যে আবার ওইভাবে লিখতে হবে যে এ ম্যাট্রিক্সের কলামগুলোকে স্থির ধরে সি প্রতিস্থাপন করে নির্ণায়কের মান নির্ণয় করি।
যদি আমরা এভাবে করি তাহলে দেখো A1 নির্ণায়ক, তাহলে হচ্ছে প্রথমটি থাকছে না, এখানে চলে আসছে -65 -130 -80, তারপরে আসছে 1 -45 -3, আরেকটি আসছে -2 -1 -75। এটির এখন আমরা যদি নির্ণায়ক -65 ধরো, তাহলে এই বরাবর কলামটি বাদ, এই বরাবর কলামটি বাদ, সারিটি বাদ, তাহলে আমাদের যেটি আসছে 65 বরাবর কলামটি বাদ, 65 বরাবর সারিটি বাদ, 45-কে 75 দিয়ে গুণ, তাহলে 45 × 75 ইকুয়াল আসছে 3375। এটি ধরেছি, তাহলে এটি বাদ, এটি বাদ, এটি দিয়ে এটা গুণ, আর 3 একে 3 -3 হচ্ছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি -7 প্লাস হয়ে যাচ্ছে, মাঝখানে মাইনাস রয়ে যাচ্ছে। এরপরে প্লাস, প্রথমে তো প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছিল, তারপরে -1 ধরলে আমরা 1 বরাবর কলামটি বাদ, 1 বরাবর সারিটি বাদ, তাহলে 130-কে 75 দিয়ে গুণ, 130 × 75 যা আসছে তোমার হচ্ছে 9750। এটি আমরা 1 ধরেছি, তখন এই বরাবর কলামটি বাদ, এই বরাবর সারিটি বাদ, 130-কে 75 দিয়ে গুণ, আর 80-কে 1 দিয়ে গুণ, তাহলে -80, কারণ -1 আর -80 গুণ করলে প্লাস হয়ে যাচ্ছে, আর মাঝখানের যে মাইনাস সেটি রয়ে গেল। এরপরে আমরা তৃতীয়টিতে চলে যাই, এখানে প্লাস হবে, কিন্তু এখানে যেহেতু -2 রয়েছে এই জন্য -2 হলো, তাহলে এই বরাবর কলামটি বাদ, এই বরাবর সারিটি বাদ, এই বরাবর কলামটি, তাহলে 130-কে 3 দিয়ে গুণ করলাম, 3 × 13 = 39, 390, 3 × 13 = 39, তাহলে 390। অর্থাৎ এটিকে ধরেছি এই বরাবর কলাম বাদ, এই বরাবর সারি বাদ, 130-কে 3 দিয়ে গুণ করলে 3 × 13 = 39 শূন্য, আর 45-কে আমরা যদি 80 দিয়ে গুণ করি, 45 × 80 ইকুয়াল আসছে 3600 -3600। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 ধরেছি, এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, তাহলে 130-কে 3 দিয়ে গুণ করলে যেটি আসছে সেটি হচ্ছে 3 × 13 = 39 আর শূন্য, আর 45-কে 80 দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি 3600। তাহলে আমাদের এখন এটির সমাধান করতে হবে। 3375 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে আসছে 3372। 3372-কে আমরা 65 দিয়ে গুণ করব, তাহলে 3372 ইন্টু তোমার হচ্ছে 65 ইকুয়াল আসছে -21 91 80। 3372 ইন্টু 65, তারপরে আসছে 97, কত আসছে এখানে দেখতে পাচ্ছ যে 97। আমরা এটি নির্ণায়কের মানটি বের করে নিই, একটা লাইন বাদ গেছে, আমরা এটি করে নেওয়া দরকার ছিল, এটি আগে করে নিই, তোমরা হয়তো আচ্ছা এটি আমরা বের করে নিই, এ নির্ণায়কটা বের করে নিই, আমরা এটা পরে আসছি। দেখো 9750 9750 -80 যা আসছে 9670 9670 ইন্টু 1, তাহলে 9670 হচ্ছে, আর এখানে হচ্ছে 390 থেকে 390 -3600 যেটি আসছে এটিকে 2 দিয়ে গুণ ইন্টু 2, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে প্লাস হচ্ছে 6420, অর্থাৎ 390 আমরা বাদ দিলাম, 36 33 হচ্ছে, তাহলে 6420, মানে আমরা আবারও বের করে দেখি 3600 -390 যা আসছে 3210 ইন্টু 2, তাহলে 32 × 2 = 6420। তাহলে এটি আমরা এখন ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করতে গেলে ওখানে মাইনাস প্লাস হলো, তাহলে আমরা এই দুটো আগে যোগ করব, কিটা 21 9 180 যোগ 9 6 70 যা আসছে -6420, তাহলে আসলো আমাদের 222430, এটি আসছে মাইনাস। এটি হচ্ছে A1 নির্ণায়ক। আমাদের এখানে একটি বাদ গেছিল, সেটি এ নির্ণায়কটি আমাদের বের করে রাখতে হবে। সেটি যদি আমরা বের করি তাহলে কত আসছে দেখো, -32, এটি বাদ, এটি বাদ, 45-কে 75 দিয়ে গুণ, তাহলে 45 ইন্টু 75 ইকুয়াল যা আসছে 3375, আর 3 একে 3 -3, তারপরে আবার আমরা আসবো
প্লাস মাইনাস হবে 1 1 ধরলে এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, এ বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, তাহলে 375 হচ্ছে মাইনাস 3 5 15 5 হচ্ছে 3 5 15 5 হচ্ছে 1 3 7 21 আর 1 22 225, অর্থাৎ আমরা 1 ধরেছি এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে 375 হচ্ছে আর 2 1 2 মাইনাস মাইনাসে প্লাস 2। আচ্ছা, তারপরে আমরা আসি তৃতীয় লাইনে, এখানে আসবে প্লাস মাইনাসে মাইনাস 2 হচ্ছে, তাহলে এই বরাবর কলামটি বাদ, এই বরাবর 60টি বাদ, 3 3 9 3 3 9 মাইনাস 9 হচ্ছে আর 45 দুগুণে 90 প্লাস 90। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করে যেটা আসছে 3375 থেকে যদি আমরা 3 বাদ দেই, 3375 থেকে যদি আমরা 3 বাদ দেই, 3375 থেকে 3 বাদ দিলে 3372, হ্যাঁ 3372 ইন্টু 32 যেটি আসছে সেটি হলো মাইনাস 107904। তারপরে 225 থেকে 2 বাদ দিলে হচ্ছে 223, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 223, আর এখানে 90 থেকে 9 বাদ দিলে হচ্ছে 81, 81 দুগুণে হচ্ছে 90 থেকে 9 বাদ দিলে হচ্ছে 81, 81 দুগুণে হচ্ছে 80, 160 162 162। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে হচ্ছে যোগ 162, তারপরে মাইনাস হচ্ছে 223 223। এটি ক্যালকুলেশন করলে আসতেছে আমাদের 107843 নেগেটিভ মাইনাস, এটি নট ইকুয়াল 0। এটি এসেছিল এ নির্ণায়কের মান। আমরা তাহলে এ নির্ণায়কের মান পেয়েছি হচ্ছে, আমরা লিখে রাখি মাইনাস 107843। আচ্ছা, এ 1 নির্ণায়কের মান আমরা পেলাম হচ্ছে মাইনাস 222430। এখন আমরা আবার চলে আসি, এটি গেল A2 A1 নির্ণায়ক। এরপরে আমরা আসবো A2 নির্ণায়কে। A2 নির্ণায়কে শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ, A2 নির্ণায়ক যখন আমরা বের করব তখন প্রথমটি ঠিকই থাকবে, অর্থাৎ প্রথমটি যেটি ছিল সেটি থাকবে, অর্থাৎ মাইনাস 32 3 2 এটি রয়ে গেল। শুধু দ্বিতীয়টির জায়গায় এখন ঢুকে যাবে তোমার এটি, অর্থাৎ মাইনাস 65 মাইনাস 130 মাইনাস 80 এটি ঢুকে যাবে। এখন আমরা এটি ক্যালকুলেশন করব, আবার নির্ণায়ক বের করব। তাহলে মাইনাস 32 যদি ধরি, এই বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, 130 ইন্টু 75, 130 ইন্টু 75 ইকুয়াল আসছে 9750। এটি ধরলে এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ 130 আর 80 একে 80, অর্থাৎ মাইনাস 80। আবার চলে আসো মাইনাস 65 যদি ধরি, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে কারণ ওখানে মাইনাস আছেই। মাইনাস 65 ধরলাম, এই বরাবর কলামটি বাদ, এ বরাবর সারিটি বাদ, 375 75কে 3 দিয়ে গুণ করো, তাহলে 225 হবে। তাহলে এটি আমরা 65 ধরেছি, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, 375 হচ্ছে 225 মাইনাস আসবে, আর এটা ধরলে এটা বরাবর 375 হচ্ছে 225 আর মাইনাস 2 একে মাইনাস 2, এখানে প্লাস 2 হয়ে যাবে। তারপরে মাইনাস 2 ধরবো, এখানে মানে 2 তো প্লাস আছে কিন্তু মাইনাস হয়ে গেল, মাইনাস 2 বরাবর কলাম বাদ, মাইনাস 2 বরাবর সারি বাদ, 3 আর 24 240, তাহলে মাইনাস 240, এটি 3 আর 24 240 হচ্ছে, এটা আমরা ধরেছি, এটা বরাবর 3 আর 40 আর 130 দুগুণে হচ্ছে 13 দুগুণে 26 260, তাহলে 260 প্লাস 260। এই কারণেই যে আমরা যেহেতু এখানে মাইনাস হচ্ছে এবং মাঝখানের চিহ্নটি মাইনাস রয়েছে, 260 যোগ হয়ে গেল। এখন আমরা চলে যাই যে 9750 9750 মাইনাস 80 যেটি আসলো ইন্টু 32, তাহলে মাইনাস 309440। আমরা দেখতে পাচ্ছি 9750 মাইনাস 80 যা আসছে ইন্টু 32 যেটি আসছে 309440। এখন এরপরে আসো মাইনাস 225 থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে 223কে যদি আমরা 65 দিয়ে গুণ করি, তাহলে আসছে এখানে 223 223 ইন্টু 65
যা আসছে 14495, এটি আসলো আমাদের অর্থাৎ তোমার যে 14495 এটি আসলো আমাদের ক্যালকুলেশনের মান। প্লাস করে যেহেতু এখানে চিহ্নটি রয়েছে 225-এর সামনে মাইনাস রয়েছে, তাহলে এটি 223 হচ্ছে বিয়োগ করলে, এবং 223-কে 65 দিয়ে গুণলে মাইনাস 14,495। এবার আমরা আঁকবো 260 থেকে 240 বাদ দাও। 260 থেকে যদি 240 বাদ দিই তাহলে আসবে 20 আসলে 20-কে 2 দিয়ে গুণ করলে স্বাভাবিকভাবেই 2 দুগুণে আমরা পাচ্ছি 40। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা এটি এখন যোগ দাও, 40 যোগ, যেহেতু সবগুলো মাইনাস রয়েছে সবগুলো যোগ করে দিলে হয়ে যাচ্ছে 30, তারপরে 9440, তাহলে যেটি আসছে ইকুয়াল মাইনাস 323975। এটি হলো A2 নির্ণায়কের মান। তাহলে A2 নির্ণায়ক আসছে কত? আসছে মাইনাস 323975। এটি হলো তোমার A2 নির্ণায়কের মান। এটি আমরা দুটি পেলাম। এরপরে আমরা আসবো তৃতীয়টিতে। তৃতীয়টি হচ্ছে A3 নির্ণায়ক। আমরা এটি বিষয় দিই এখন। এরপরে চলে আসবো আমরা A3 নির্ণায়ক। A3 নির্ণায়ক কি? এটি প্রথমটি ঠিকই থাকবে, তৃতীয়টিও ঠিক থাকবে। দ্বিতীয়টি রয়েছে কত? 1 মাইনাস 45 মাইনাস 3, তৃতীয়টি চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তৃতীয়টিতে এসে মাইনাস 65 মাইনাস 130 আর মাইনাস 80 এগুলো প্রতিস্থাপন হবে, রিপ্লেসমেন্ট হবে। তাহলে এটি হবে A3। তাহলে A3 যদি আমরা বের করতে চাই এখন, তাহলে A3 নির্ণায়ক আমরা বের করবো। এখন দেখো ক্যালকুলেশন আবার চলে যাই, তাহলে চলে আসছে কত? ইকুয়াল মাইনাস 32 যদি আমরা ধরি, এবার আবার কলামটি বাদ, এবার আবার সারিটি বাদ, এবার আবার কলামটি বাদ, এবার আবার সারিটি বাদ, 45-কে 80 দিয়ে গুণ, তাহলে 45 ইন্টু 80 চলে যাই, 45-কে 80 দিয়ে গুণ করলে 3600, অর্থাৎ মাইনাস 32 ধরেছি, এবার আবার কলাম বাদ, এবার আবার এটি এলো। আর 3 তেরো 39 মাইনাস মাইনাসে প্লাস, মাঝখানে হবে মাইনাস, 3 তেরো 39 0 মানে 390। তারপরে এবার মাইনাস 1 ধরবো, 1 ধরলে এবার আবার কলামটি বাদ, এবার আবার সারিটি বাদ, এবার আবার কলামটি বাদ, এবার আবার সারিটি বাদ, তাহলে 3 8 24 মাইনাস 240। হ্যাঁ, 1 ধরলে এবার আবার সারি বাদ, এবার আবার কলাম বাদ, তাহলে 3 8 24 আর 13 দুগুণে 26 মানে 260 প্লাস 260। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 65 ধরবো, 65 যদি ধরি, বরাবর কলাম বাদ, বরাবর সারি বাদ, 3 3 9 মাইনাস 9, এটা বাদ, তাহলে 3 3 9 মাইনাস 9 আর 45 দুগুণে 90 প্লাস 90 প্লাস 90। এটি আমরা এখন ক্যালকুলেশন করি। তাহলে 3600 থেকে যদি 390 বাদ দেই, আমরা যদি 3600 থেকে মাইনাস 390 দেই, তাহলে আসছে 3210। এই 3210-কে যদি আমরা 32 দিয়ে গুণ করি ইন্টু 32, তাহলে তোমার আসছে মাইনাস 102720। তারপরে 240 থেকে 260 বাদ দাও, তাহলে আসছে 20, 20-কে 1 দিয়ে গুণ করলে মাইনাস 20। তারপরে আসছে 90 থেকে 9 বাদ দিলে হচ্ছে তোমার 81, 81-কে যদি আমরা 65 দিয়ে গুণ করি 81 ইন্টু 65, তাহলে আসছে 5200। এখানে আসছে যেহেতু মাইনাস আছে সামনে, তাহলে মাইনাস 5265। তাহলে আমরা এগুলো সমস্তগুলো যোগ করে দিই, যোগ 20 যোগ 102720, তাহলে আসছে আমাদের এখানে দেখতে পাচ্ছ মাইনাস 108005। তাহলে শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এখন পর্যন্ত 8000 এখানে আমরা এটি ক্যালকুলেশন করে ফেললাম, অর্থাৎ A3 নির্ণায়ক পেয়ে গেলাম। A3 নির্ণায়ক পেয়ে গেলাম কত? মাইনাস 108005। এখন আমরা এগুলো মিশিয়ে দিতে চাচ্ছি। এখন মিশিয়ে দিয়ে আমরা এখন ক্যালকুলেশনে চলে আসি। অতএব এখন আমরা লিখব যে A1 নির্ণায়ক, A2 নির্ণায়ক ও A3 নির্ণায়ককে A নির্ণায়ক দ্বারা ভাগ করে পাই। তাহলে PA মানে প্রাইস অফ A, এটা হলো A1 নির্ণায়ক বাই A নির্ণায়ক। তাহলে A1 নির্ণায়ক কত বেরিয়েছে? মাইনাস 222430,
আর এখানে রয়েছে -107,843। তাহলে এটি আমরা ভাগ করে দিব। তাহলে কত আসছে? 222,430 ভাগ 107843। এখানে আসছে আমাদের 2.06 মাইনাসে মাইনাসে আউট হয়ে গেল। তারপরে পিবি যদি আমরা আসি, A2 নির্ণায়ক বাই এ নির্ণায়ক, A2 নির্ণায়ক বেরিয়েছিল আমাদের -323975 আর এ নির্ণায়ক ছিল -107843। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ 323975 ডিভাইডেড বাই 107843 ক্যালকুলেশন করলে আমাদের চলে আসছে 3.003। তাহলে 3 আসছে। আর পিসি যদি আমরা করি তাহলে A3 নির্ণায়ক বাই এ নির্ণায়ক ইকুয়াল আসছে -108005 ভাগ এখানে আসছে তোমার -107843। ক্যালকুলেশন করলে আমাদের যেটি আসছে 108005 ডিভাইডেড বাই 107843 ক্যালকুলেশন করলে আসছে 1.00 মানে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ক্যালকুলেশন গুলো হয়ে গেল, ভারসাম্য দামগুলো বেরিয়ে গেল। অর্থাৎ ভারসাম্য দাম যেটি, অতএব ভারসাম্য দাম PA ইকুয়াল 2.06, PB ইকুয়াল 3 আর PC ইকুয়াল 1। এখন আমরা পরিমাণগুলো বের করতে যাব। পরিমাণগুলো বের করতে গেলে আমরা এখন কি করব? স্নেহের শিক্ষার্থীরা তোমরা জানো যে এখন এইগুলো যোগান অপেক্ষক বা চাহিদা অপেক্ষক যে কোনো একটিতে বসিয়ে দিতে হবে। যেহেতু যোগান অপেক্ষকগুলো ছোট ছোট রয়েছে, আমরা যোগান অপেক্ষকগুলো রেখে দিয়েছি, আমরা যোগান অপেক্ষকগুলোতে এগুলো বসিয়ে দিব। তাহলে PA, PB ও PC এর মান যোগান অপেক্ষকে বসিয়ে পাই। তাহলে QA বের হবে -15 প্লাস 30 ইন্টু PA হচ্ছে 2.06। তাহলে 30 ইন্টু 2.06 যা আসছে -15, তাহলে 46.8 এটি আসলো। QB ইকুয়াল -30 প্লাস 40 ইন্টু PB হচ্ছে 3। তাহলে 3 40 120, 120 থেকে 3 বাদ দিলে 90। আর QC আমরা যদি আসি তাহলে আসছে মনে করো -20 প্লাস 70, PC এর মান হচ্ছে 1। তাহলে 70 থেকে 20 বাদ দিলে 50। অতএব ভারসাম্য দাম পরিমাণ QA ইকুয়াল 46.8, QB ইকুয়াল 90, QC ইকুয়াল 50। এগুলো একটি অ্যান্সার, এই তিনটি হলো একটি অ্যান্সার। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা বাজার ভারসাম্যে কিভাবে ক্রেমারের নিয়মে সমাধান করা যায়, আজকে আমরা বাজার ভারসাম্যগুলো করলাম। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ জাতীয় আয় এবং IAS LM সমীকরণের মাধ্যমে কিভাবে ক্রেমারের নিয়মে কিভাবে এগুলো সমাধান করা যায় আগামী ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।